দ্য সাইলেন্ট ম্যানর, পর্ব সংখ্যা 10। লেখনীতে ডাইনা ইমরোজ লাকি। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আরিবের কথার রেশ টেনে সায়েম বলল, ভাই, ওকে কুমিরের কূপে ফেলে দাও। তাজা মানুষ পেয়ে ওর ভীষণ আনন্দ হবে। দাও দাও বলে সশব্দে হেসে উঠল সায়েম। রায়ান তখন হাত থেকে চাপাতিটা ফেলে দিল। এরপর কাতরানো লোকটিকে তুলে কূপের মধ্যে ফেলে দিল। সবাই আনন্দে মেতে উঠল। কিন্তু এই আনন্দ কিসের তা ফারদিনার কাছে অজানা। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। স্বপ্ন না সত্যি বুঝতে পারছে না। সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছে তার কাছে। ফারদিনার চোখগুলো মার্বেল পাথরের মতো হয়ে গেল। অবশ হয়ে গেল পা। তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, কি করছিস তুই এখানে? হঠাৎ কারো কণ্ঠস্বরে ফারদিনা চমকে উঠল। পেছন ঘুরে দেখল আদিব। ফারদিনা আদিবের সম্মুখী হয়ে ফিসফিসিয়ে বলল, ভাই, তোমার সাথে কথা আছে আমার। বলে ফারদিনা আদিবের হাত ধরে নিয়ে গেল তার ঘরে। ফারদিনা ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। নিজেকে কোনোভাবে সামাল দিল। আদিব বরাবরই শান্ত চুপচাপ। সে একটা চেয়ারে বসে। এরপর একটা সিগারেট বের করলো। সেটি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, কিছু হয়েছে? আর তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? ফারদিনা আদিবের পায়ের কাছে বসল। এরপর বলল, আমি হাঁটতে হাঁটতে ওই গোপন ঘরে চলে গিয়েছিলাম, কিন্তু ওইখানে যা ঘটলো তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। কি দেখেছিস? নীরব প্রশ্ন আদিবের। ওই গোপন ঘরে একটা লোককে নৃশংসভাবে হত্যা করছে আমার 3 ভাই মিলে। ওই ঘরের কূপটাতে কুমির ছিল। কুমিরের খাদ্য কি মানুষ হতে পারে ভাই? ফারদিনার প্রচুর কষ্ট হলো। আদিব দৃষ্টি সরিয়ে কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল। এরপর ক্ষীণ চোখে জবাব দিল, যা দেখেছিস ভুলে যা। তোর আর আমার কিছুই করার নেই। আমিও জানি না ওরা কুমিরের খাদ্য হিসেবে মানুষকে কেন বেছে নিয়েছে। মানুষের থেকে কি কুমিরের বেঁচে থাকা বেশি মূল্যবান? আদিব দীর্ঘশ্বাস ফেলল। নিজের জীবন রক্ষা করার জন্য কখনো কখনো অন্যকে স্বার্থপরের মতো বিপদের মুখে ফেলে দিতে হয়, কখনো জীবন কেড়ে নিতে হয়। এর মানে? ফারদিনা উঠে দাঁড়ালো। আদিবও উঠে দাঁড়ালো। পায়চারি করতে করতে জবাব দিল, তুই তো জানিস আমরা যেখানে অবস্থান করছি এটি একটি প্রাসাদ ছিল, যে প্রাসাদের নাম দেওয়া হয়েছিল সাইলেন্ট ম্যানর। নামটি দিয়েছিল ব্রিটিশ একজন যোদ্ধা, আলগেমি ফ্রন্ট আর্টিস্ট। ওনারা এই অঞ্চলটি যখন দখল করতে আসে তখন এই প্রাসাদটি চোখে পড়েছিল সর্বপ্রথম। আশ্চর্যের বিষয় ছিল এই প্রাসাদটি যিনি তৈরি করেন তিনি ছিলেন রাজা সিরাজউদ্দৌলার পূর্ব ৩য়তম বংশধর। উনি এমনভাবে তৈরি করেছিলেন যাতে বাইরে থেকে শত্রু বাহিনী দেখে বুঝতে পারে ভেতরে কেউ নেই। প্রাসাদ ফাঁকা, শুনশান, নিস্তব্ধ এবং ওদের যেন রহস্যময় মনে হয়। আর ওরা ভেতরে এলে আক্রমণ করত। আর ওরা যখন প্রাসাদের ভেতরে প্রবেশ করতে চাইতো তখন ওদের একটি চামড়ার সেতু পাড়ি দিতে হতো, এবং ওরা যখনই সেতুতে পা রাখত তখন অপর প্রান্ত থেকে সেতুর দড়িটি কেটে দেওয়া হতো। আর ওরা সেতুর নিচে অবস্থিত পরিখার মধ্যে পড়ে যেত। পরিখার ভেতরে থাকতো কুমির। কুমির ওদের খেয়ে ফেলতো। ব্যাস, শত্রু শেষ। আদিব সিগারেট ফেলে দিল। ফারদিনা আশ্চর্য হয়ে বলল, তারা নেই আজ বহু বছর। কত সময় তা আমরা বলতেও পারবো না। কিন্তু সেই রাজার কি হয়েছিল যিনি এই প্রাসাদটি তৈরি করেছিলেন? মারা গেছে। এরপর তার ছেলের বংশধর, সেই বংশের নতুন বংশধর হতে হতে একসময় পতন ঘটে। এরপর জমিদার বংশ দখল করে এই প্রাসাদ। প্রাসাদ বদলে হয়ে যায় জমিদার বাড়ি। কিন্তু সেই পূর্বের ঘটনার সাথে আজকের ঘটনার সংযোগ কোথায়? আদিব ফারদিনার কাছে এলো। তাকে খাটের ওপর বসিয়ে নিজেও সামনে বসলো। এরপর বলল, সংযোগ আছে। সাইলেন্ট ম্যানর এর মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলেও প্রাসাদের কাঠামো কিন্তু আগের মতোই আছে। শুধু পরীক্ষার বিষয়টি বদলে গেছে। সেই কত আগে কুমির কি এখনো বেঁচে থাকে? অবশ্যই না। সেই ফাঁদ, অর্থাৎ কুমিরের পরীক্ষা এখন মাত্র একটি আমাদের ভাষায় পুকুর। ফারদিনা এবার একটু বিরক্ত প্রকাশ করে বলল, তাহলে ওই গোপন ঘরে কুমিরের কূপ কিভাবে আসলো? এই তো, এবার সঠিক প্রশ্ন করেছিস। শোন, পূর্বের রাজাদের ফাঁদের কথা আমাদের আব্বা এবং তাদের 3 ভাই যখন জানে তখন কুমিরের জন্য একটা কূপ তৈরি করে। আমাদের বাড়িটির ভেতরে একটি ফাঁদ আছে, কুমিরের ফাঁদ। শত্রুপক্ষ যদি কখনো আমাদের আক্রমণ করতে চায় তখন ওরাও ঠিক রাজার শত্রুদের মতোই মরবে। কিন্তু ওদের যে মানুষ খেতে দেওয়া হয় এটাও কি আব্বা জানেন? না,
আব্বা এ বিষয়ে কিছুই জানেন না। ফারদিনা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, সেই ফাঁদে যদি কখনো আমি পড়ে যাই? কোনো সুযোগই নেই। কেননা সেই ফাঁদ তৈরি করা হয়েছে ব্যতিক্রম গোপন পথের জন্য। আমরা সবসময় আমাদের পথে চলাফেরা করি। কিন্তু শত্রুপক্ষ সবসময় ব্যতিক্রম পথ খুঁজে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য। ভাই, মানুষ কেন, পশুদেরও তো কুমিরের খাদ্য হিসাবে দেওয়া যায়। দীর্ঘশ্বাস এলো আদিবের। বলেছিলাম, কিন্তু কুসংস্কার ওদের এসব করতে বাধ্য করেছে। একজন জ্যোতিষী ওদের বলেছে, কুমিরকে যদি মানুষের মাংস খাওয়াই তবে শত্রুপক্ষ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আদিব থেমে আবার বলল, আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না, তবে আমার বাধা দেওয়ার অধিকারও নেই। আব্বাকে আমি জানাবো, এই অন্যায় আমি হতে দিতে পারি না। মানে এই কথাটা ফারদিনা বলল। না বোন, বাধা দিল আদিব। আমরা দুর্বল, আমরা হেরে যাব। ওদের সাথে আমরা লড়তে পারবো না। অনুরোধ, তুই যা দেখেছিস ভুলে যা। আব্বা এসব জানতে পারলে ভেঙে পড়বে। তুই কি এসব চাস? না, মাথা আওড়ালো ফারদিনা। তার চোখ বেয়ে জল পড়ল। আদিব ফারদিনার চোখের জল মুছে দিল। তাকে বুকে আঁকড়ে ধরে বলল, আমি আর কিছুই চাই না। শুধু এতটুকুই চাই, তোকে একটা সুপাত্রের হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দেব। এই পাপের রাজ্যে তোকে আর রাখবো না। ফারদিনা অশ্রুসিক্ত নয়নে বলল, আমি তোমাকে এই নিষ্ঠুর মানুষগুলোর কাছে ফেলে রেখে কখনোই যাব না ভাই। আমি তোমাকে ভালোবাসি। কখনো ভালোবাসার জন্যও দূরে যেতে হয়, জানিস তো? ফারদিনা আর কিছু বলল না, শুধু দৃষ্টি নিচু করে রাখল। ঠিক সেই মুহূর্তটাতে তার মনে পড়ল, আদিব কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিল। খুব উদ্বিগ্ন ছিল সে, যা শরীরের ভঙ্গিতে প্রকাশ হচ্ছিল। কিন্তু কেন? ফারদিনা যেন কোনো প্রশ্ন চেপে রাখতে পারে না। সে এক্ষুনি প্রশ্ন করল, আচ্ছা ভাইয়া, তুমি কি কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিলে? না মানে, আমি দেখেছি তুমি খুব তাড়াহুড়ো করে বাড়ির ভিতরে ঢুকছিলে আর এক অনুচারীকে কিছু দিয়েছো। আদিব কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল যেন। এরপর বসা ছেড়ে উঠে বেশ নরম কণ্ঠে জবাব দিল, একজন অসহায়কে সাহায্য করতে গিয়েছিলাম। তুই তো জানিস আব্বা এসব পছন্দ করেন না, তাই লুকিয়ে যাই আর অনুচারী দেখে ফেলায় ওকে কিছু স্বর্ণমুদ্রা দেই। ফারদিনা আনন্দিত হলো। আমি জানি ভাই, এই কঠিন নিয়মের বাইরে গিয়ে তুমিই পারবে অন্যায়ের প্রতিবাদ করতে। আদিব কাঁধের ওপর থেকে ফারদিনার দিকে তাকালো। এরপর ঘর ছেড়ে বেরিয়ে গেল। ফারদিনার মনে পড়ে রাখালের কথা। সে বলেছিল আদিবের কথা। তাদের দুজনের মধ্যে কিসের সম্পর্ক তা জানার আগ্রহ প্রকাশ করলো সে। এসব ভাবতে আদিবের ঘরের দিকে রওনা হয় ফারদিনা। তার ঘরের সামনে পৌঁছে দেখে দরজা হাট করে খোলা। ফারদিনা অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করে। আদিব ঘরে নেই। ফারদিনা একটু বিস্মিত হলো। ঘরের ভেতরে আরেকটি ঘর। সেখানে ফারদিনা গেল। গিয়ে দেখলো আদিব হাতে মোমবাতি নিয়ে একটা পেন্টিং এর সামনে দাঁড়িয়ে আছে। ফারদিনা দৃঢ় চোখে দেখলো পেন্টিং এর দিকে। কৃষ্ণপুর গ্রামের অন্যতম জমিদারের মেয়ে নূরজাহানের পেন্টিং। বলা হয় কৃষ্ণপুর গ্রামে তার মতো সুন্দরী নারী আর নেই। কিন্তু আদিব তাকে দেখছে কেন? প্রশ্ন জাগে ফারদিনার মনে। সে ডাকলো আদিবকে, ভাই। আদিব বিস্ময়ে ঘুরে তাকালো। সে ফারদিনার উপস্থিতির জন্য যেন প্রস্তুত ছিল না। দ্রুত ঘরটি থেকে বেরিয়ে গেল। হাতের মোমবাতিটা টেবিলের ওপরে রাখলো। এরপর ইজি চেয়ারে বসে আদিব। ফারদিনা তার পাশে গিয়ে দাঁড়ালো। তুই হঠাৎ এখানে কেন? আদিব জিজ্ঞেস করলো। এরপর একটি সিগারেট ধরালো। ভাই, নূরজাহানের ছবি তোমার কাছে কিভাবে আসলো? তাকে তুমি কেন দেখছিলে? আদিব কণ্ঠ খাদে নামিয়ে বলল, তোর কাছ থেকে কোনো কিছুই লুকাই না, আজও লুকাবো না। নূরজাহান সে যেন আধার রাতে জোনাকির মতো। কৃষ্ণপুর গ্রামের অন্যতম সুন্দরী নারী। গ্রামের সব পুরুষই তার জন্য পাগল ছিল। ওর বাবার সাথে আমার এক সময় শত্রুতা ছিল। একবার বড় ধরনের ঝামেলা হয় পাটের ব্যবসা নিয়ে। সেই সময় দুই পক্ষ মিলে একটা সভার আয়োজন করা হয়, কিভাবে সমস্যার সমাধান করা যায়। আর সেখানেই আমি নূরজাহানকে দেখেছিলাম। ওর রূপে মুগ্ধ হয়ে যাই। জীবনে প্রথমবার যেন কারোর ওপর এতটা মুগ্ধ হই। এরপর সেই দিনের সভায় আমি ওর জন্য আমাদের পরাজয় মেনে নেই। বিষয়টি নূরজাহান বুঝতে পেরেছিল, কারণ দোষ ওদের ছিল। এতটুকু বলে থেমে গেল আদিব। তারপর কি হয়েছিল? সময় সুযোগ করে নূরজাহানকে আমার মনের কথা বলে দেই। নূরজাহান বলে ভেবে ওর সিদ্ধান্ত জানাবে। আমি অপেক্ষায় রইলাম। ওর সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে থাকতে আরো ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। ভালোবেসে ফেলেছিলাম অনেক।
থেমে গভীর শ্বাস ছাড়ল আদিব। সিগারেটে লম্বা করে টান দিল। তারপর আমি ঠিক ২ সপ্তাহ পর ওদের গ্রামে যাই। গিয়ে জানতে পারি মিশরের এক নাবিকের সাথে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তারপর কেটে গেছে ৯টি বছর। আর ওর সাথে আমার দেখা হয়নি। আজও না। গ্রামটি কোথায়? আর তাদের জমিদারি এখনো আছে? এখান থেকে অনেকটা দূরে। আগের মতো আর ওদের গ্রাম নেই। জমিদারিও নেই। আমাদের গ্রাম আলিমনগর গ্রামটিতে এখন সবার বসবাস। আর এখানকার জমিদারের সমস্ত ক্ষমতা আমার আব্বার। থেমে আদিব কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল, জানিস এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি কিসে? কিসে? আদিব ফারদিনার দিকে তাকিয়ে বলল, এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি হচ্ছে কারো প্রেমে পড়া। আর সবচেয়ে কঠিন অনুভূতি হচ্ছে নিজের সুখের মানুষটিকে অন্য কারো সাথে ভাবা। ফারদিনা চুপচাপ। আদিব সিগারেট মাটির একটি পাত্রে ফেলে দিল। এরপর ফারদিনার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, আমার ভালোবাসা সত্য ছিল, কিন্তু ভালোবাসার মানুষটি ভুল ছিল। কিন্তু আমি চাই তুই কারো প্রেমে পড়, সঠিক এবং সৎ কারো। তোর সুখটা আমি দেখতে চাই। দিন ফুরিয়ে সকালে সূর্যটা যেন সবে উকি দিল। আকাশে তখন হালকা রোদ উঠেছে। গাছের পাতায় শিশিরের ফোঁটা ঝুলছে, যেন রূপোর দানা। জমিদার বাড়ির সামনে পুকুর ঘাটের ঢেউগুলো ধীরে ধীরে কুলে এসে লাগছে। বাড়ির ভেতরে বড় উঠানে মাটির ঘ্রাণ ভাসছে। দাসীরা ঝাঁটা হাতে উঠান পরিষ্কার করছে। ঝাঁটার শব্দে হালকা ধুলো উড়ে এসে আলোয় মিশে যাচ্ছে। রান্নাঘর থেকে ভেসে আসছে চাল ধোয়ার ছলাৎ ছলাৎ শব্দ, সঙ্গে ভাজার গন্ধ। মনে হয় ঘি আর পেঁয়াজের গন্ধ একসাথে মিশে গেছে। রশিদ তালুকদার বারান্দায় বসে আছেন, এক হাতে চা, অন্য হাতে সিগারেট। দূরে দাসেরা মাথা নিচু করে সালাম জানাচ্ছে। দোতলা থেকে তার বড় ছেলে রায়ান এলো। সাদা পায়জামা, পাঞ্জাবি পরা, চোখে শান্ত ভাব। সে রশিদের পায়ে সালাম করলো, তারপর পুকুরের দিকে হাঁটলো, যেন সকালে নিস্তব্ধতা ভাঙতে চাইল। পাশের কোন ঘর থেকে মৃদু হারমোনিয়ামে সুর ভেসে আসছে। ফারদিনা গাইছে আগের সময়ের প্রাচীন ব্রজবুলি গান। ছোটবেলা থেকে ফারদিনার গানের প্রতি ছিল বেশ টান। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল সে। গতকাল রাতের দৃশ্য সে ভুলতে চাইছে। ভাবছে গানের সুরে যদি সব ভুলে যাওয়া যায় তবে মন্দ নয়। সে গাইছে গলা ছেড়ে। তার গলায় যেন ভোরের পাখির ডাক মিশে গেছে। এক মুহূর্তের জন্য মনে হয় বাড়িটা শুধু গরিমা নয়, এক শান্ত মায়ায় ভরে গেছে। দালানে দালানে হাঁটছে দাসীরা। কেউ পানি নিচ্ছে, কেউ চিঠি নিয়ে ছুটছে কাচারি ঘরের দিকে। আজও খাজনা আদায়ের দিন। গ্রামের মানুষ আসবে জমিদারের সামনে নত হয়ে দণ্ডবত প্রমাণ করতে। তবু এই সকালটা অন্যরকম। আকাশ নীল, বাতাসে পাকা ধানের গন্ধ। বেলা ঠিক ১১টার দিকে। গতকাল অনেকেই খাজনা দেয়নি, আজ অনেকে হাজির হয়েছে। রশিদ তালুকদার ছড়ি হাতে বসে আছে ঠিক বাড়ির সামনেই, সাথে তার ৪ ছেলে ও অনুচারীগণ। ফারদিনাও এসে দাঁড়ায় আদিবের পাশে। একে একে এসে অনেকে চাল ধান দিয়ে যাচ্ছে। কেউ কম দিলে রশিদ তালুকদার তাকে কটু কথা শোনাচ্ছে এবং নির্দিষ্ট সময় দেন বকেয়া দেওয়ার জন্য। একে একে সবার দেওয়া শেষে হাজির হয় সুফিয়ান। ফারদিনার চোখ পড়ে তার দিকে। সাধারণ পোশাক তার পরনে, সাদা রঙের পাঞ্জাবি এবং পায়জামা, তার উপরে মেরুন রঙের শাল পেঁচানো, মাথায় পাগড়ি। কালো রঙের পাগড়ির সাথে খোঁচা খোঁচা দাড়ি যেন তার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলছে। তার চওড়া পেশিবহুল ভারী সুদর্শন। পুরুষের সাথে যেন রাখাল শব্দটি কোনোভাবেই যায় না, ভাবে ফারদিনা। তার হাতে ছিল চাল। চালের বস্তাটা রশিদ তালুকদারের সামনে রাখলো এবং সেই সাথে ভারী কণ্ঠস্বর নিয়ে বলল, মেপে দেখুন ঠিক আছে কিনা। পাশ থেকে আদিব বলল, ঠিকই আছে, আর মাপতে হবে না, ভেতরে চল। সুফিয়ান বলল, আজ না, কাজ আছে, যেতে হবে, অন্য একদিন। বলে একবার ফারদিনার দিকে দেখল, এরপর তার পথে চলতে শুরু করলো। ফারদিনা তখন সবার নজর এড়িয়ে সুফিয়ানের পেছন পেছন গেল। কিছুদূর গিয়েই সুফিয়ান বুঝতে পারল তার পেছনে কেউ। সে ঘুরে তাকালো। ফারদিনা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। দৃষ্টি এলোমেলো হয়ে গেল। উসখুস করতে শুরু করলো। সুফিয়ান বলল, আপনি আমার পিছু নিয়েছেন কেন? আমি আসলে তোমার সাথে কথা বলার জন্য এসেছি। কি কথা? ফারদিনা থতমত খেয়ে বলল, আদিব ভাইয়ের সাথে কথা বলেছিলাম। সে বলেছে তোমার অভিযোগ নিয়ে সে আব্বার সাথে কথা বলবে। এটা জানানোর জন্য এখানে এসেছেন? হ্যাঁ। কেন, অসুবিধা হয়েছে তোমার? সুফিয়ান পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে বলল,
পাড়ার কেউ দেখে ফেললে সমস্যা, মান সম্মানের একটা বিষয় আছে। এতটা ভয় তোমার? সুফিয়ান ভয়ের কথা শুনে ফারদিনার দিকে চোখ তুলে তাকাই। তার চোখের ভাষা যেন অপ্রকাশিত বাক্য রয়েছে, যা সে নীরবতায় যেন বোঝাতে চাইছে। পুরুষের আবার ভয়? আমি কাউকে ভয় টয় পাই না, কিন্তু বিনা দোষে দোষী হতে পারবো না। ফারদিনা কিছু বলতে চাইছে, কিন্তু পারছে না। সুফিয়ান তার অভিব্যক্তি বুঝতে পারল। এরপর একবার আশেপাশে তাকালো। কেউ নেই। ফারদিনার দিকে এগিয়ে বলল, কিছু বলার আছে? প্রশ্ন করলে? ফারদিনা চোখ তুলে জিজ্ঞেস করল। জানতে চাইলাম। ফারদিনা কিছু বলছে না। তার নীরবতা দেখে সুফিয়ান বলল, আমি চলি, কাজ আছে। আপনি সাবধানে বাড়ি ফিরে যান। তুমি কোথায় যাচ্ছ? আমি চৌরাঙ্গি হাট বাজারের দিকে যাব, কাজ আছে। ফিরবে কখন? সময় হলেই। তুমি সোজা সাপটা জবাব দিতে পারো না? রেগে গেল ফারদিনা। সুফিয়ান ফারদিনার রাগ দেখে হেসে উঠল। সে যেন বহুদিন হয়ে গেছে হাসে না। আজ মন খুলে হাসল। ফারদিনা শুধু অপলকে চেয়ে রইল। একজন পুরুষের হাসি এত সুন্দর হতে পারে সে জানত না। এই হাসিতে যেন যে কোনো মেয়ে আকৃষ্ট হয়ে যাবে, মনে মনে স্বীকার করল সে। সুফিয়ান থেমে বলল, আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেতে পারে, এখন চলি। বলে চৌরাঙ্গি হাটের পথে হাঁটা শুরু করলো। কিছুদূর যেতে একটা গরুর গাড়ি সামনে পড়ল। সে গরুর গাড়িতে করে চলে যায়। ফারদিনা মুগ্ধ হাসি হেসে বাড়ির দিকে রওনা হয়। এতক্ষণ তার এবং সুফিয়ানের কথোপকথন খেয়াল করছিল তার ফুপু জেবুন নেসা। সে প্রচণ্ড রেগে গেল, তবে ক্ষোভ প্রকাশ করল না এই মুহূর্তে। ঝিলমিল একজন বিশ্বস্ত দাসী ফারদিনার। সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। চুলগুলো সবসময় ফিতে দিয়ে বেঁধে রাখে, লাল ফিতে। লাল রং ঝিলমিলের খুব পছন্দ। ফারদিনা তার নাম দিয়েছে মুচমুচি আর টুংটাং। এই নামের পেছনে কারণ আছে। ঝিলমিল সারাদিন কিছু না কিছু খেতেই থাকে, তাই তার এই নাম দিয়েছে মুচমুচি। টুংটাং যখনই কোনো কাজ করে তখন তার কাজের শব্দ হবেই। হয় কিছু ফেলে দেবে ফ্লোরে, নয়তো ভেঙে ফেলবে। এই জন্য তার আরেক নাম দিয়েছে টুংটাং। ফারদিনা যখনই ঝিলমিলকে ডাকে তখনই বলে, এই মুসমুসি শোন। ঝিলমিলও তার ডাকে সাড়া দেয়। ঝিলমিল এসেছে ঘরে, চুলের বেনুনি এদিক সেদিকে নাচাচ্ছে। ফারদিনা ঝিলমিলকে ফিসফিসিয়ে বলল, এক জায়গায় যাব, তোর আমার সাথে যেতে হবে। কই যাবা এই রাইতে? বড় ভাইরা দেখা ফেললে মহা বিপদ। তুই থাকতে কিভাবে জানবে? তোর মাথায় যে বুদ্ধি হইছে। এখন কও, কই যাইবা? সুফিয়ান আছে না, যে বাঁশি বাজায়, ওকে সবাই রাখাল ছেলে বলে চেনে, ওর বাড়িতে যাব। ঝিলমিল মুখের হাবভাব পরিবর্তন করে হিয়ালিপূর্ণভাবে বলল, ওই সুফিয়ান, ওরে কিন্তু আমার খুব ভাল লাগে। কি সুন্দর ও! ওরে যদি নিজের কইরা পাইতাম। চুপ কর টুংটাং, এখন চল। কিন্তু কারণটা কি? পরে বলবো। ফারদিনা ও ঝিলমিল রাতের আধারে সুফিয়ানের বাড়িতে উপস্থিত হয়। মাটির ওপর উঁচু একটা পাটের তালা, দেওয়ালে বাঁশ আর মাটির মিশ্রণ, ছাদ খড় আর বাঁশের তৈরি। ভেতরে একমাত্র ঘর, যেখানে সুফিয়ান থাকে। ছোট্ট জালানা দিয়ে ধুলো আলো ঢোকে এবং ঘরের ভেতরের একপাশে কাঠের একটা ছোট্ট আলমারি, পাশে চৌকি। বারান্দা নেই, সরাসরি মাটির পথের সঙ্গে ঘর জুড়ে। ঘরটিতে শুধু স্লিপিং ম্যাট আর কয়েকটা জিনিসপত্র, সবই যেন সাদামাটা, গ্রামীণ জীবন অনুযায়ী। ঘরের সামনে খুঁটির সাথে জ্বলছে মশাল। তারা ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের চারিপাশে লুণ্ঠন জ্বলছে, টেবিলের ওপরে মোমবাতি। তার আলো ধরে সুফিয়ান বসে বসে কিছু লিখছে। টেবিলের একপাশে কিছু বই। সুফিয়ান ফারদিনার উপস্থিতি টের পেয়ে কাঁধের ওপর থেকে ঘুরে তাকালো। ফারদিনা ও ঝিলমিল চাওয়াচাওয়ি করলো। ঝিলমিল চলে যায় ঘর থেকে। সুফিয়ান দাঁড়িয়ে বলল, আপনি এই রাতে এখানে? তোমাকে দেখতে আসলাম। অসুবিধে হলো? না, কিন্তু কেন এসেছেন এখানে? তোমাকে দেখতে, বলেছি তো। সত্য বলা মনের জন্য ভালো, বলে সুফিয়ান চেয়ারে ফারদিনাকে বসতে বলে। সে বসে। টেবিলের ওপরে বই দেখে সে জিজ্ঞেস করলো, এগুলো কিসের বই? গল্প, প্রেমের গল্প। কিছুক্ষণ আগে একটা বই শেষ করলাম। গল্পের নায়িকা ছিল জ্যোৎস্না, যার রূপে নাকি রাতের অন্ধকার পরিষ্কারভাবে দেখা যেত। তোমার জীবনে জ্যোৎস্নার মতো কেউ আছে? পরে একদিন বলবো। ফারদিনা আবার ঘুরে ছোট্ট টেবিলটির দিকে দেখল। কিছু সাদা পৃষ্ঠায় ধাতব দিয়ে কিছু লেখা। পৃষ্ঠাটি ফারদিনা হাতে নিতেই সুফিয়ান টান দিয়ে নিজের কাছে নেয়। কি লেখা?
গল্প। তুমি গল্প লিখতে পারো? চেষ্টা করি। কাল্পনিক? সুফিয়ান ভেবে বলল, বাস্তবতা নিয়ে লিখতে চাই। প্রেমের গল্প? বোধহয়, বলে মৃদু হাসে সুফিয়ান। কিছুক্ষণ নীরবতায় কাটল। ওইদিকে ঝিলমিল পাহারা দিচ্ছে। ফারদিনা আগ বাড়িয়ে বলল, আজ আমি শিমুলতলায় আসতে বলেছিলাম, আসলে না কেন? আমি গেলে এখানে আপনি আসতেন। তুমি খুব শেয়ানা, খুব ভালো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারো। সুফিয়ান কিছু বলবে, ঠিক তখনই ঘরের বাইরে থেকে একটা শক্ত কণ্ঠস্বর ভেসে এলো। সুফিয়ান, ঘরে আছো? মজিদ মিয়ার গলা। সুফিয়ান বাইরে এলো। কি হয়েছে চাচা? গত 2 দিন ধইরা শামসুলের দুধের পোলাডারে পাই না। শুনছি গত বৃহস্পতিবার রাইতে 3 জন মিলা ঘুমাইছে। শামসুলের বউ আর 2 বছরের পোলা পাঁচু, সহালে দেহে পাঁচু নাই। আচ্ছা, 10 নাম্বার পর্ব এখানে শেষ। দ্য সাইলেন্ট ম্যানর উপন্যাসটিতে তোমাদের খুব একটা ভালো রেসপন্স নাই। ওই 100-200 ভিউ হয়। ওই জন্য সাইলেন্ট ম্যানর উপন্যাসটি আমি রেগুলার ছাড়ি না। যদি ভালো ভিউ হয়, মানে টার্গেট, মানে প্রথম অবস্থায় যদি 500-600 ভিউ হয় তাহলে হয়তো পরবর্তী পর্ব আবার ছাড়বো ইনশাল্লাহ। যাই হোক, তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ হাফেজ।